বেসরকারি চাকরি, কেউ কি বলতে পারবেন আমাদের বেতন, অর্থাৎ চাকরি, সরকারি চাকরি বেসরকারি চাকরিতে বেতন, আমাদের বেতন কয় প্রকার? কেউ বলতে পারবেন বেতন কয় প্রকার না, বাংলাদেশে? বলতে পারবো না। বাংলাদেশে কয় প্রকার বেতন চালু আছে? যাই হোক, এটা বইতে খুবই কম পাবেন। এটা আমিও আমার গুরুর কাছ থেকে শিখছি। বেতন হচ্ছে মূলত পাঁচ প্রকার: সরকারি, বেসরকারি, এ দুটো কমন। আর একটা হচ্ছে বিচারপতির বেতন, এটা কিন্তু আলাদা আলাদা ক্যালকুলেশন হয়। সংসদ সদস্যদের বেতন আলাদা ক্যালকুলেশন হবে। আর একজন ব্যক্তি আছে রাষ্ট্রদূতের বেতন, এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা ক্যালকুলেশন। মূলত এই পাঁচ ধরনের বেতনের ক্যালকুলেশন করা হয়। তো আমরা অত রাষ্ট্রদূত বা সংসদ সদস্য বা যেতে পারবো না। আমরা ছোটখাটো নিয়ে একটু আগাই। তা সরকারি হতে আয়, দেখবেন যারা ট্যাক্সের কাজ করে তারা সরকারির চাকরির ফাইল খুবই কম করে, সরকারি চাকরির ফাইল নিজেরা নিজেরাই করে ফেলে। কারণ এখানে একটা বিষয় আছে, 2023-এর 13ই জুলাই এসআরও নং 225 আইনের মতে সরকারি বেতনের আদেশ একজন কর্মচারী শুধুমাত্র মূল বেতন, উৎসব ভাতা আর বোনাস এরই উপরে কর দেয়। অর্থাৎ উনি বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা বা যাতায়াত ভাতা, মানে কোনো কিছুর উপরে দেয় না উনি, মানে যাই লেখা থাকুক এই তিনটা জিনিসের উপরেই শুধু ট্যাক্স দেয়। সেখানে অনেক জায়গায় বোনাসটাও থাকে না, শুধু দুইটা শব্দ থাকে, বেতন আর উৎসব ভাতা। ওনাদের ট্যাক্স ফাইল করা খুবই সহজ, এই জন্য ওনারা নিজেরাই বেশিরভাগ করে ফেলে দেয়। এবার আসতেছি বেসরকারি। বেসরকারি বেতন হতে আয়, এটা বর্তমানে ক্যালকুলেশন একটু সহজ করে দিছে। সেটা হচ্ছে যে বছর শেষে আপনি যা আয় করবেন, শুধুমাত্র দুই একটা জিনিস বাদে, যেমন হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার, এইসব অপারেশনে যদি চিকিৎসা যদি কোনো খরচ দেয়, এইটা ব্যতীত আপনি যা আয় করবেন সবই হিসাবযোগ্য হবে, অর্থাৎ সবই হিসাব করতে হবে। আগে আমাদের বাড়ি ভাড়ার পর একটা পার্সেন্টেজ ছিল, বেসিকের উপর একটা ছিল, চিকিৎসা ভাতার উপর একটা ছিল, যাতায়াতের উপর একটা ছিল, কাজের লোকের উপর একটা ছিল। এখন ওই নিয়ম আর নাই। লাস্ট 2-3 বছর এই 23-এর আইন থেকে যে টোটাল যে ট্যাক্স ইনকামটা হবে, এই ইনকামটার উপরে ট্যাক্সের ক্যালকুলেশন শুরু হবে। এখন ব্যক্তিগত আয়ের মধ্যে একটা জিনিস আছে পারকুইজিট। এইটা এই জন্যই লেখা পারকুইজিট। এটা অনেকে বলবে যে আপনি পারকুইজিট এটা মানে বোঝেন না, আপনি এটা জানেন না। কিন্তু এটা আসলে আপনার জানার এত প্রয়োজন নেই। কারণ যারা বেসরকারি চাকরি করে তাদের স্যালারি সার্টিফিকেট দেয়, আপনি শুধু সার্টিফিকেটের নিচেই দেখবেন যে আপনার টোটাল বছরে ইনকাম কত হয়েছে আর কত টাকা আপনার ট্যাক্স উৎস কর্তন করেছে। এনাফ, আর কিছু দেখার নাই। তারপরে পার্কিউজিট দেওয়া হয়েছে যে পার্কিউজিট নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত, এটা হচ্ছে এক ধরনের বোনাস। আর সকল প্রকার সুবিধা অসুবিধা এইসব নিয়ে অন্তর্ভুক্ত হইবে না। যেমন মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, এইগুলো বেতন, ওভার টাইম, এগুলো হবে না। এটা পার্কিউজিট, এত আপনাদের ডিটেল পড়ার দরকার নাই, এটা অত বেশি না। আবাসন সুবিধা, এইখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, বিশেষ করে সাব্বির ভাইয়ের ক্ষেত্রে, যখন উনি গাড়ি পাবেন,
কখনো বলা যদি থাকে কোন অঙ্কের ভিতরে যে মোটর গাড়ি বাবদ উনি একটা 25 সিসির বা 15 সিসির একটা মোটর গাড়ি চালায়, এখানে মানে উনি কত টাকা পাচ্ছে না পাচ্ছে এর কিচ্ছু বলা নাই। সেই ক্ষেত্রে একটা জিনিস ধরেই দিচ্ছে, দেখেন 25 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 15,000 টাকা। আর যদি কেউ টাকা করে থাকে তাহলে 1,20,000 টাকা হবে। আর 2500 সিসির অধিক উঠলে 25,000 টাকা মাসিক। অর্থাৎ গাড়ির কথা উল্লেখ আছে কিন্তু টাকার কথা উল্লেখ নাই, কিন্তু অবশ্যই সিসি উল্লেখ থাকবে। আচ্ছা, যে উনি একটা 15 সিসির গাড়ি ব্যবহার করে, তখন ওইটা ধরে নিতে হবে যে 10 গুণ 12। উনি যদি মাসের মিডিলে যায় সেটা হিসাব আলাদা, তখন ওইটা কাগজ দেখে হিসাবটা করতে হবে। কিন্তু আমরা ধরতেছি 1 বছর। So, এই জিনিসটা যারা ট্যাক্স ক্যালকুলেশন করে, বিশেষ করে ব্যাংকে যারা থাকবেন, তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন এইটা হচ্ছে শুধু চাকরির ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এই লটা শুধু চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, যে টোটাল ইনকাম ধরেন আপনি বোনাস টোনাস সব কিছু দিয়ে আপনি 9 লাখ টাকা পেয়েছেন, 9 লাখ টাকা পেয়েছেন। এই 9 লাখ টাকার উপর যদি ট্যাক্স ক্যালকুলেশন করেন তাহলে হিউজ টাকা ট্যাক্স। গভর্নমেন্ট বলতেছে যে এই 9 লাখের 3 ভাগের 1 ভাগ অথবা 4.5 লাখ, সর্বোচ্চ 4.5 লাখ, যেটি কম হবে সেইটা আপনি বাদ দিতে পারবেন, অর্থাৎ আপনি মকুব। আর আমার সূত্র অনুযায়ী গভর্নমেন্ট আপনাকে যখন দেয় সবচেয়ে কমটা দেয়। তাহলে 3 লাখের আপনি যদি 9 লাখ আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে 3 লাখ টাকা হয়। তাহলে 4,50,000 বড়, 3 লাখ ছোট। অতএব এই 4,50,000 টাকা টিকবে না, টিকবে হচ্ছে 3 লাখ টাকা। অর্থাৎ 6 লাখ টাকার উপর আপনার ট্যাক্স দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যত সময় 13.5 লক্ষ টাকা না হবে তত সময় 4.5 লক্ষ টাকা ব্যবহৃত হবে না। এটা আমরা কাগজ দেখেই বলে দিতে পারি, কারণ যেহেতু আমরা রেগুলার প্র্যাকটিস করি। 13.5 লাখ টাকার উপরে উঠলে 4.5 লাখ টাকা বাদ হবে, অথবা 13.5 লাখ টাকার নিচেই থাকলে 3 ভাগের 1 ভাগ বাদ হবে, বাকি 2 ভাগ টিকে থাকবে। এইটা আমরা অঙ্কে দেখাবো। দেখেন, এইখানে আমরা একটা ছোট্ট একটা হিসাব এখানে আমরা করে দিছি যে একটা এমপ্লয়ি বেসিক বেতন পাচ্ছে, হাউস রেন্ট পাচ্ছে, কনভেনশন সব কিছু, বোনাস টোনাস, পিএফ টিএফ সব কিছু মিলায়ে সে 12,60,000 টাকা পাইছে। আমি একটু আগে বললাম যদি 13,50,000 না পায় তাহলে 4.5 লাখ টাকা টিকবে না। ঠিক দেখেন, উনি 12,60,000 পাইছে, তাহলে এখানে আপনাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে আসে 4,20,000 টাকা। 4.5 লাখ থেকে কম ওইটা অ্যালাউ হবে। কিন্তু এখানে লাল কালিতে লেখা আছে, দেখেন, সে 1500 সিসি একটা গাড়ি সে ব্যবহার করতেছে। আমি একটু আগে বলছি যে 2500 সিসির কম হইলে মাসে কত টাকা, আর 2500 সিসির বেশি হইলে মাসে কত টাকা। নিচেই ক্যালকুলেশনে এই কেসটাই দেখেন যে এই যে নন ক্যাশ বেনিফিট ফর কার 10,000 গুণ 12, 1,20,000 টাকা যখন দিছে, তখন
ওই 12,60,000টা হয়ে গেছে 13,000, 13,80,000, অর্থাৎ 13.5 লাখ পার হয়ে গেছে। অটোমেটিক 4.5 লাখ টাকা বাদ দিয়ে দিতে হবে, আর বেশি ক্যালকুলেশন করার দরকার নাই। তাহলে ওনার এই যখনই 4.5 লাখ টাকা বাদ দিবেন, তখন ওনার ট্যাক্সেবল ইনকাম আসতেছে 9,30,000 টাকা। তাহলে আপনারা ব্যাংকের থেকে যখনই আপনাদের এই স্যালারি শিটটা পাবেন, আপনারা দেখবেন, বা যেখান থেকে আপনারা পাবেন আপনাদের স্যালারি সার্টিফিকেটটা পাবেন, চোখ বন্ধ করে, যদি 13.5 লাখের উপরে হয় তাহলে 4.5 লাখ টাকা বাদ দিবেন, আর উপরে না হয় তাহলে 3 ভাগের 1 ভাগ যেটা আসে, অর্থাৎ 4.5 লাখের কম যেটা আসে, সেইটা আপনারা মাইনাস দিবেন। আচ্ছা, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে উনি একটা 4.5 লাখ মাপ পাইলো। এইখানে কি মাপ? গভর্নমেন্ট বলতেছে তোমার ক্ষেত্রে আরো মাপ আছে। সেই মাপটা কি? যদি পুরুষ হয়, এইখানে একটা গভর্নমেন্ট স্ল্যাব করে দিছে, যে ধরেন ওই যে 9,30,000, ওর ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেশন হবে। এখানে গভর্নমেন্ট এটা স্ল্যাব করে দিছে, যদি পুরুষ হয় তাহলে প্রথম 3.5 লাখ টাকা হবে জিরো। আপনাদের মনে আছে আমরা 2-3 ধরছিলাম, মহিলা হলে হবে কত? 4 লাখ টাকা জিরো। 65 বছরের উপরে লোক হলে হবে 4 লাখ টাকা জিরো। হিজড়া বা প্রতিবন্ধী হলে 4,75,000 জিরো। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে 5 লাখ টাকা জিরো। এইখানে আমরা ধরে নিচ্ছি একজন পুরুষ, একজন ব্যক্তি, ওনার এই 9,30,000-এর একটা ক্যালকুলেশন এখানে হবে। দেখ, আমি নিচে একটা বড় ক্যালকুলেশন করাই আছে। তো প্রথম 3.5 লাখ টাকা শূন্য, এই ধাপটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপরে 1 লাখ টাকার উপরে 5%, তারপরে 4 লাখ টাকার উপরে 10%, তারপরে 5 লাখ টাকার উপরে 15%, তারপরে 5 লাখের উপরে 20%। এরপরেও যদি টাকা বেঁচে থাকে তাহলে তারই উপর হবে 25%, অর্থাৎ 1 লাখ টাকা ইনকাম করলে 25,000 টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে। তো এইটা কিভাবে ক্যালকুলেশনটা হবে, নিচে একটা জিনিস দেখেন, যে একজনের মোট আয় ধরেছে 50 লাখ টাকা। বোঝেন, মোট আয় ধরেছে 50 লাখ টাকা, পুরুষ মানুষ, এখানে পুরুষ করদাতা, অর্থাৎ ওনার স্যালারি সার্টিফিকেট লেখা আছে বছর শেষে মোট আয় 50 লাখ টাকা। উনি 3.5 লাখ টাকা বাদ দিয়ে দিল, 50 থেকে 3.5 লাখ মাইনাস হয়ে গেল। এরপরে আরো 1 লাখ টাকা মাইনাস করলো, 1 লাখে 5% মানে 5,000 টাকা। এরপরে আরো 4 লাখ টাকা মাইনাস করতেছে এই 50,000 টাকা থেকে, এই 50,000 টাকা মাইনাস হবে কিন্তু, তার জন্য 40,000 টাকা। আবার এই 50 লাখ টাকা থেকে 5 লাখ টাকা মাইনাস করতেছে, সেখানে চলে গেল 15%। আবার এই আরো 5 লাখ টাকা এই 50 লাখ টাকা মাইনাস করতেছে। টোটাল মাইনাস করে দেখা গেল যে 18,55,000 টাকা মাইনাস করা গেছে সর্বোচ্চ। এইটা যোগ করে 18,55,000 50,000 টাকা সর্বোচ্চ। অর্থাৎ আমরা যখন কোন ট্যাক্সেবল বা মোট আয়ের পরিমাণ দেখব 18,50,000 টাকা, আমরা পুরুষ মানুষ হলে চোখ বন্ধ করে বলে দিব যে আপনার ইনকাম ট্যাক্স 2,20,000 টাকা। এটা ফিক্সড, এটা ফিক্সড। এখন 50 লাখ থেকে এই 18,50,000 বাদ দিলে
31,50,000 থাকে, যেটার উপর 25% ট্যাক্স, অর্থাৎ 7,87,500 টাকা ট্যাক্স, টোটাল 50 লাখের ভিতর ওনার 10,07,500 টাকায় গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিতে হবে। কিন্তু উনি যদি মহিলা হইতো বা 65 বছরের ঊর্ধ্বে পুরুষ হইতো, তাইলে এখানে ক্যালকুলেশন হতো 4 লাখ পর্যন্ত শূন্য, বাকি সব ক্যালকুলেশন ঠিক। অর্থাৎ এখানে 18,50,000 টাকা হইতো 19 লক্ষ টাকা, আর 31,50,000 টাকা হইতো 31 লাখ টাকা। আপনাদের কাছে এইটুক পর্যন্ত কি মোটামুটি ক্লিয়ার, বুঝতে পারছেন? সাবির ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। একটু রেসপন্স করেন, যদি কেউ না বুঝতে পারেন পরে আমাদের আরো অঙ্ক আছে। মোটামুটি বুঝেছি, খুব হ্যাঁ, হ্যাঁ, গভীরে না গেলেও মোটামুটি বুঝেছি। এটা প্র্যাকটিসের বিষয়, আমরা একটা দিনই রাখবো শুধু প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসে নিয়ে গেলে বুঝে ফেলবেন। আর সত্যি কথা বলতে, এই স্ল্যাব গুলো সব ফর্মে সেট আপ করা থাকে। আমি যখন ফর্মটা দেখাবো তখন আপনাদের এত মুখস্থ করা লাগবে না, এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। থিওরিটিক্যালি একটু কঠিন মনে হইলেও অটোমেটিক ক্যালকুলেট হবে। যেমন এখানে আমি এর আগে আলোচনা করে ফেলছি, যে এখানে একটা আমি অঙ্ক দিচ্ছিলাম ছোট করে, যে ঢাকার একজন বাসিন্দা, উনি 4.5 লাখ টাকা বেতন পায়, উনি বিনিয়োগ করেছে 2500 টাকা, উনি রেয়াত পাবে আর কি। অর্থাৎ এই এই জায়গায় কিন্তু রেয়াতটা ক্যালকুলেশন করা, যে উনি ছাড় পাবে 2500 টাকা। তাহলে দেখেন, উনি রহমান সাহেব যেহেতু পুরুষ মানুষ, উনি যদি 4.5 লাখ টাকা ওনার আয় হয়, উনি 3.5 লাখ টাকা মাপ পাবে, যথারীতি কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে ওনার কাছে থাকে কত? 1 লাখ টাকা। আপনারা উপরে স্ল্যাবে যান, 1 লাখ টাকায় ট্যাক্স আসে কত? 5,000 টাকা, 5%। তাহলে ওনার ট্যাক্স আসছে কত? 5,000 টাকা। কিন্তু উনি আবার ইনভেস্টমেন্ট করেছে কত? 2500 টাকা, উনি রেয়াত পাবে। তাহলে এই 5,000 টাকা থেকে ওনার 2500 টাকা বাদ দিতে হচ্ছে, তাহলে হাত থেকে 2500 টাকা। কিন্তু যেহেতু উনি ঢাকা সিটি কর্পোরেশনে আছে, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর, দক্ষিণ এবং চিটাগাং, এর সর্বনিম্ন ট্যাক্স হচ্ছে 5,000 টাকা। তা ওনার 2500 টাকা আসলেও ওনাকে এই 5,000 টাকাই ট্যাক্স দিতে হবে, ন্যূনতম ট্যাক্স। এবার আমরা এর পরের দিন থেকে আর এত বেশি কথা হবে না, শুধু জাস্ট অঙ্ক আর ওই সমস্যার সমাধান হবে। আয়কর রিটার্নের তৈরি সহায়ক নথিপত্র, মূল জায়গায় এখন আমরা চলে আসছি। যে জায়গাটার জন্য আপনাদের এত অপেক্ষা করানো বা এত সময় নষ্ট করানো, এত আলোচনা করানো, যখন আপনি আপনার রিটার্ন নিয়ে বসবেন বা অন্য কারো রিটার্ন নিয়ে বসবেন, তখন এই প্রশ্নগুলো ওনাকে করবেন এবং এই কাগজগুলো ওনাদের কাছ থেকে নিতে হবে, বা নিজেকে এই কাগজগুলো জোগাড় করতে হবে। যদি প্রথম রিটার্ন হয়, হার্ড কপি জমা দেন, অবশ্যই নিজের ছবি দিতে হবে, আর অনলাইনে অটোমেটিক ছবি থাকেই। এখানে হচ্ছে, যখন আপনি আপনার বা অন্যের যারই রিটার্নটা হাতে নেবেন, তার গত বছরের রিটার্ন ফর্মটা চেয়ে নেবেন। আর প্রথম রিটার্ন হলে তো কথা নাই, ফর্ম নাই। কারণ গত বছর ফর্মে ওনার সম্পদের কি অবস্থা, কিভাবে দেখানো হয়েছে, এটা জানতে হবে। ওনার আয় কতটুকু হয়েছে, এটার থেকে ওনার নেট সম্পদ কতটুকু ছিল, এটা আপনাকে জানতে হবে, নাইতো আপনি রিটার্ন করতে পারবেন না। প্রথম কথা। নতুনদের হলে ছবি লাগবে, বলে দিলাম। সম্পদের কাগজপত্র, অর্থাৎ আমরা একটা জিনিস ভুল করি, যে ট্যাক্স ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার, এই দুইটা আমরা কিন্তু ভুল করি। অর্থাৎ আয়কর বর্ষ
আর কর বর্ষ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা ট্যাক্স ইয়ার বলি, ধরেন 23 জুন থেকে, জুলাই থেকে 24 জুন পর্যন্ত। আর অ্যাসেসমেন্ট ইয়ার বলি 24 জুলাই থেকে 25 জুন পর্যন্ত। আমরা কিন্তু আমাদের ট্যাক্স ফাইলের উপরে অ্যাসেসমেন্ট ইয়ারটা লিখি, অর্থাৎ যে বছর এখনো আসে নাই, অর্থাৎ এই বছরে যে আমরা ট্যাক্স ফাইলিং করব, আমরা কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার লিখবো কি 25 টু 26। 26 কিন্তু এখনো আসে নাই। গত বছরের ট্যাক্স এই বছরে অ্যাসেসমেন্ট করে জমা দেওয়া হচ্ছে। এখন ওই গত বছরে ওই টাইমের মধ্যে কেউ যদি কোনো সম্পদ কিনে, অবশ্যই আপনাকে, বা আপনি যদি নিজে কোনো সম্পদ কিনেন, অবশ্যই আপনাকে দেখাতে হবে। যদি বলেন আমার বৈধ সম্পদ আমি দেখাবো না, না, আপনি যদি পরে সম্পদ দেখাতে চান, এর উপর জরিমানা দিয়ে দেখাইতে হবে, আপনার বৈধ সম্পদও জরিমানা দিয়ে দেখাইতে হবে। অর্থাৎ আপনি যদি গাড়ি কেনেন, বাড়ি কেনেন, গহনাগাটি, কোন সম্পদ যাই কেনেন, সম্পদ কিনলেই সেটা ট্যাক্স ফাইলে দেখাতে হবে। দ্বিতীয়ত, আপনার ব্যাংক স্টেটমেন্ট। অনেকে করে কি, যে 3-4টে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে 3-4টে ইনকামও করে, কিন্তু শুধু স্যালারির উপরে উনি ট্যাক্স ফাইল সাবমিট করে। অনেক সময় এটা লয়ারদের বলেও না, এটা ঠিক না। আপনার যতগুলো ব্যাংক থাকবে, তার প্রতিটা ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে দিতে হবে, এবং সেখানে আয় ব্যয়ের হিসাব আপনাকে মিলাই দিতে হবে। এনবিআর অনলাইন করলে ইনশাল্লাহ, যদি বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন পেয়ে যায়, তাহলে এই লুকোচুরি কাহিনী শেষ হয়ে যাবে। সমস্ত ব্যাংকের তথ্য জলজল করবে আপনার ট্যাক্স ফাইলে, যেটা পারমিশন পেতে একটু কষ্ট হচ্ছে। এরপরে উনি যদি চাকরি করে, তাহলে ওনার বেতনের একটা সার্টিফিকেট দিবে। উনি যদি ব্যবসা করে, তাহলে ওনা আপনাকে একটা আয় ব্যয়ের হিসাব দিবে। কৃষিক্ষেত্রে হলো আয় ব্যয়ের হিসাব দিবে। তো যেহেতু আমরা বেতন খাতেই করতেছি, অবশ্যই এই বেতনের সার্টিফিকেটটা আপনাকে নিতে হবে, এবং বেতনের সার্টিফিকেটটা অফিসের প্যাডে হতে হবে, পরিপাটি হতে হবে, সুন্দর হইতে হবে, কোনো ঘষা মাজা কোনো কিছু চলবে না। এবং যখন আমরা চাকরি করি, বা যারা করেন জানেন, আমাদের উৎস কর্তন করে, অর্থাৎ মিনিমাম একটা অ্যামাউন্ট ধরে আমাদের প্রতি মাসে ট্যাক্সের চালান কেটে এনবিআর কে জমা দিতে হয়। বছর শেষে আপনি যদি 12 মাস চাকরি করেন, তাহলে এই 12টা চালান, অথবা ওই বেতন সার্টিফিকেটে ওই চালান নাম্বার উল্লেখ থাকতে হবে, এবং টোটাল কত ট্যাক্স আপনার কাটছে এটা থাকতে হবে। এরপরে ইনভেস্টমেন্ট যে করছেন তার সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ আপনি শেয়ার বাজারে সঞ্চয়পত্র, বা আপনি ডিপিএস করেছেন, তার নথি থাকতে হবে, অরিজিনাল কপি। এটার ফটোকপি করে দিলে হবে, কিন্তু অরিজিনাল কপি থেকে ফটোকপি দিতে হবে। এরপরে জীবন বীমা করলেও সেখান থেকে একটা সার্টিফিকেট দেয় বছর শেষে, শেয়ার বাজার থেকেও সার্টিফিকেট দেয়, সঞ্চয়পত্র থেকেও সার্টিফিকেট দেয়, অর্থাৎ সবাই সার্টিফিকেট ইস্যু করে। এইগুলো আপনাকে আগে আগেই কালেকশন করতে হবে। আপনি যদি সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র কেনেন, তাহলে ই সেবা থেকে, সোনালী ব্যাংকের অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর অন্য ব্যাংক হলে আপনাকে যে নিতে হবে। অর্থাৎ একটা ট্যাক্স ফাইল করার জন্য এই কাগজগুলো একদম অপরিহার্য। এবার যদি গাড়ি থাকে, তাহলে যে গাড়ির চালান, যেখানে আমি বলেই দিছি যে এখানে ট্যাক্স চালান,
নিতে হবে। আপনার যদি ব্যবসা থাকে, ওটা বলবো ট্রেড লাইসেন্সের মধ্যে 3,000 টাকা কেটে রাখে সিটি কর্পোরেশন। এইগুলো নিয়ে এবার আপনাকে একটা ম্যাথ করতে হবে, বা নিজের স্যালারি ক্যালকুলেশন নিজে করতে হবে। এখন আমি ধরে নিচ্ছি আমাদের সাব্বির ভাই যেহেতু ব্যাংকে চাকরি করে, উনি বছরে বেতন পাচ্ছে 9,36,000 টাকা। ওনার কাছ থেকে ব্যাংক ট্যাক্স কেটে নিছে, অর্থাৎ অগ্রিম ট্যাক্স প্রদান করছে উনি 6,120 টাকা। উনি জীবন বীমার প্রিমিয়াম দিছে 31,270 টাকা। উনি 1 লাখ টাকা সঞ্চয়পত্র কিনছে। উনি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করছে অল্প টাকা, এই 14,951 টাকা। ওনার পারিবারিক খরচ, অর্থাৎ উনি যে থাকে ঢাকা শহরে বাবা মার সাথে থাকে, পারিবারিক খরচ ধরেন 1,80,000 টাকা ওনার খরচ। আর ওনার গত বছরে মোট সম্পদ ছিল 11,88,594 টাকা। এইটা হচ্ছে ওনার এই বছরের হিসাব। তাহলে আমরা যে উপরে বলছিলাম স্যালারি সার্টিফিকেট নিতে হবে, এই যে ওনার স্যালারি সার্টিফিকেট। আমরা বলছিলাম ট্যাক্সের চালান নিতে হবে, এই যে ওনার ট্যাক্সের চালানের মূল অ্যামাউন্ট। আমরা বলছিলাম ইনভেস্টমেন্টের কপি নিতে হবে, অর্থাৎ এই যে জীবন বীমা সঞ্চয়পত্র মিউচুয়াল ফান্ড সব ওনার। পারিবারিক খরচ উনি যখন ট্যাক্সের ফাইল করবে তখন উনি বলে দিবে যে আমার এত টাকা পারিবারিক খরচ। আর একটা জিনিস বলছিলাম যে গত বছর রিটার্ন ফর্মটা নিতে হবে। তো গত বছর রিটার্ন ফর্মের থেকে এই তথ্যটা মাস্ট বি নিতেই হয়, যে ওনার টোটাল সম্পদ ছিল লাস্টে কত টাকা। ওনার 11 লাখ মতন সম্পদ ছিল। তাহলে এই যে টোটাল জিনিসটা আমরা, যে এত রুলস, এত কিছু মানে পড়লাম, এত কিছু দেখলাম, এইটার কিন্তু এখন মূল ইফেক্টটা আমাদের শুরু হবে। যে আমি আপনাদের এত কিছু যে এইখানে বোঝানোর চেষ্টা করলাম, এত বোঝানোর ভাববেন যে এত দরকারই না, এত সব ফর্মেই আছে। হ্যাঁ, সত্যি ফর্মে আছে, কিন্তু ফর্ম তো আর সবসময় আহ, আমাদের সাথে থাকবে না যারা আমরা ট্যাক্সের কাজ করি। তো এখন আমরা আহ, আমাদের একটা যে ম্যাথটা দেখালাম, এই ম্যাথটা আমরা প্র্যাকটিক্যালি করতে যাব। যদি আপনাদের কাছে খাতা কলম থাকে ভালো, অথবা আহ, এই ম্যাথটাই আমি স্ক্রিনশট দিয়ে দিব। আপনারা এরকম একটা ম্যাথ করে নিয়ে আসবেন, অথবা আমি ম্যাথ এখানে বানাই দিব। একটা ম্যাথ বানাই দেওয়া ভালো হবে, তাই না? কি বলেন? জি ভাইয়া। তো আমরা এখন আহ, এইটাকে স্টপ করে আমরা মূল ক্যালকুলেশনে চলে যাই। হ্যাঁ, একটা সেকেন্ড। আমাদের রাজশাহীর ভাইটা জয়েন করেছে কিনা আল্লাহ জানে। জয়েন করেছি এবং আছি।
যাক যাক ভাইজান, আমি ওইটা হচ্ছে ওই যে আমার এখানে প্রচন্ড উম, ঝড় জি। উঠছে উঠছে। এইটা নিয়ে আমি একটু আমি জি টেনশনে ছিলাম। মোস্তাফিজুর রহমান, আমি জয়েন করছি। জি, আমি মোস্তাফিজুর রহমান জয়েন করছি। আচ্ছা, আচ্ছা, জি, আমি জয়েন করছি। আচ্ছা, আচ্ছা, এবার জি, আমরা আসসালামু আলাইকুম। আমাদের, আপনি ম্যাপটা দেখেন, হ্যাঁ আমরা একটা ম্যাপ দেখাবো। জি জি। ম্যাপটা দেখেন, ম্যাপটা দেখলে, আচ্ছা একটা হিট কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, এইখানে একটা মজার জিনিস দেখেন। এটা হচ্ছে আমাদের সেই আপনার আমাদের যে ফর্ম, একটু যেটা, বড় হয়ে গেলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফর্ম কি কিছু, অনলাইন ফর্ম নাকি ম্যানুয়াল ফর্ম? এটা, এটা এটা ডান সাইডে একটা ক্লিক করেন এখানে, তাহলে স্ক্রিনটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা আমি একটু ই করছি আপ আপনাদের অ্যারো আছে, সুবিধা। আপ অ্যারোতে ক্লিক করলেই উপরের গুলা মানে হাইড হয়ে যাবে। না, দেন এইটা এইটা আমাদের দাঁড়ান আমি একটু দেখে নিই যে আপনাদের কতটুকু শো করতেছে, হ্যাঁ, কারণ এটা এক্সেল এর হইলেও, একটা সেকেন্ড আপনি দেখে নিই, হ্যাঁ। এবার কি একটু বড় হয়েছে? ভাইয়া প্রবলেম নেই, বোঝা যাচ্ছে। দাঁড়ান। আপনি ডান দিকে, ডান দিকে আপনি এই যে আপ অ্যারো আছে ওখানে ক্লিক করেন। ডান দিকে আপ অ্যারো উপরের দিকে, আর একটু উপরে। এইটা কথা না না, বলতেছেন এটা? এখানে না, এখানে না, এখানে না, নিচে আসেন একটু, নিচে আসেন। হ্যাঁ, এইটাতে ক্লিক করেন। হ্যাঁ, দেখেন স্ক্রিনটা একটু বড় হয়েছে। এটা তো সমস্যা নেই। আচ্ছা, এটা আবার ওই যে সূত্র করা রয়েছে তো, ওর নির্দিষ্ট টাইট ফর্মে করা রয়েছে। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন তো মোটামুটি? জি আচ্ছা এই জায়গাটা অনেক থাকে, অন্যগুলো ভিতরে গুলো পেজ অনেক বড়। ওইটা নেই, এটা হচ্ছে আমাদের একটা, মাউসটা তো খুব ঝামেলা দিচ্ছে। আর একটু বড় করলে মনে হয় ভালো হতো, আর একটু স্ক্রিনটা বড় করা যেত, একটু দেখতে সুবিধা হতো।
এগুলো সাইজ কি ঠিক আছে? জি জি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা হচ্ছে ফ্রন্টেরই তো। আচ্ছা, হুম। এটা হচ্ছে আমাদের একটা অনলাইন মানে নিজেদের তৈরি করা। এটা আমরা ইনপুট দিলে সব জায়গায় অটোমেটিক হয়ে যায় আর কি। তো আপনারা যখন ট্যাক্স জমা দিবেন, যদি হার্ড কপি জমা দেন, এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আসবে। আর আমাদের মূল যে ক্যালকুলেশন যে বেতন খাতের, সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি এখানে। দেখবেন যে নিচে আছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, রিটার্ন, শিডিউল 1, শিডিউল 2, 3, শিডিউল 4, 5, IT 10 BP, এগুলো উপরও নামগুলো উপরেও আছে। হ্যাঁ, এই দেখেন, এটা শিডিউল হচ্ছে 4। হ্যাঁ, এটা শিডিউল 2। এই শিডিউল গুলো কি, এগুলো পরে আমি দেখাই দিচ্ছি। তো এইখানে হচ্ছে এই শিডিউল গুলো কোথা থেকে আসছে। আমরা যদি রিটার্ন ফর্মে যাই, রিটার্ন ফর্মের প্রথম পেজ হবে এটা। এখানে আপনার ট্যাক্স জোন, নাম টাম, এইগুলা হচ্ছে আপনার হবে। এরপরে আপনার দ্বিতীয় যে পেজটা হবে, এই পেজে দেখেন NX শিডিউল 1 দেখতেছেন, NX শিডিউল 2। ওখানে লেখা আছে যে ইনকাম ফ্রম স্যালারিজ, ইনকাম ফ্রম, দেখেন ইনকাম ফ্রম স্যালারিজ, ইনকাম ফ্রম রেন্ট, এই যে শিডিউল 2, শিডিউল 1, শিডিউল 3। হ্যাঁ, এগ্রিকালচার ইনকাম, বিজনেস ইনকাম, ক্যাপিটাল গেইন, যেগুলো আমি এর আগে আপনাদের দেখাইছি যে কোন কোন জায়গা থেকে আমাদের ইনকাম গুলো হয়। ইনকাম ফ্রম আদার সোর্স, ফাইন্যান্সিয়াল, এই যে ফরেন ইনকাম আছে নিচের 10-এ। তো যেহেতু ওই ব্যক্তি আপনার স্যালারি থেকে ইনকাম করছে, সেহেতু আমরা এখানে শিডিউল 1-এ আগে চলে যাব। তো শিডিউল 1টা কোথায়? আমাদের এই জায়গায়। শিডিউল 1-এর প্রথম অংশটা ফাঁকা, বিকজ এটা হচ্ছে সরকারি চাকরি যদি করে, দেখেন লিখা আছে আন্ডার গভর্নমেন্ট পে স্কেল। তা আমরা তো এটা একটা বেসরকারি ব্যাংকে ধরছি। সো ওইটা আমরা করবো না, আমরা হচ্ছে এই বিতে এসে কাজ করব। এখানে দেখেন ওনার যে স্যালারি সার্টিফিকেট ছিল, সেই স্যালারি সার্টিফিকেট অনুযায়ী ওনার এই বেসিক, রেন্ট, কনভেন্স, মেডিকেল, তারপরে ফেস্টিভ্যাল বোনাস, সব মিলাই উনি এই যে 9,36,000 টাকা উনি বেতন নিছে 1 বছরে। এখন আমরা একটা সূত্র বলছিলাম যে 13.5 লাখ টাকা হলে 4.5 লাখ টাকা বাদ পড়বে। আর যদি 13.5 লাখ টাকা নিচেই হয়, তাহলে 3/1 বাদ পড়বে। এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী দেখেন, সেই সূত্র রেখে লিখা আছে নিচেই, 1/3 অর অফ স্যালারি অর 4.5 লাখ টাকা, যদি লোয়ার 1, যেটা লোয়ার হবে, এটা সম্পূর্ণ অটোমেটিক ক্যালকুলেট হয়। শুধু আপনি এখানে ইনপুট দিবেন, এখানে সূত্র করা আছে। 3,12,000 টাকা ওনার 3,09,36,000 থেকে বাদ পড়ে ওনার 6,24,000 টাকা আসছে। অর্থাৎ এইটা হচ্ছে তার টোটাল ইনকাম ফ্রম স্যালারি থেকে ধরা হচ্ছে এই টাকাটা। এই টাকাটার উপরেই আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব। তাহলে ওনার যে ইনকাম যে হয়েছে, ট্যাক্সেবল ইনকাম, সেইটা এই দেখেন রিটার্নের এইখানে চলে আসছে, শিডিউল 1 থেকে এই জায়গায় চলে আসছে। এটা একদম প্রথম পেজের দ্বিতীয় পেজটাতে এই জায়গায় চলে আসছে। ওনার যদি ধরেন হাউস রেন্টের উপরে ইনকাম থাকতো, এখানে ক্যালকুলেশন করে যে আসতো, সেইটা
এই রিটার্নের এই হাউস রেন্ট এখানে চলে আসতো। অর্থাৎ যেটাই ট্যাক্সেবল ইনকাম হবে সেইটাই এইখানে চলে আসবে। অর্থাৎ আপনার যদি 5 ধরনের ইনকাম থাকে, 5 ধরনের ইনকাম আপনি যোগ করেন। ধরেন আপনার বিদেশ থেকে টাকা আসতেছে, আপনার এগ্রিকালচার থেকে টাকা আসতেছে, সব যোগ করে এখানে দেখেন এই 10টা খাতের আয় যোগ করে আপনি এখানে দেখাবেন যে টোটাল ইনকাম আসছে আমার 1 থেকে 10, এরই মধ্যে এত। তো ওনার যেহেতু একটাই ইনকাম, বেতন ওনার একটাই আসছে, এইখানে ওনার আর কোনো ইনকাম নেই। তাহলে ওনার এই যে 6,24,000 টাকা প্রথম রুলস অনুযায়ী 3 ভাগের 1 ভাগ অথবা 4.5 লাখ বাদ পড়ে গেল। এবার সরকার ওনাকে একটা স্ল্যাব দিচ্ছে যে কোন স্ল্যাবের আন্ডারে কত ট্যাক্স হবে। সেটা কি আমি দেখাইছিলাম যে 3.5 লাখ টাকা, পুরুষ হলে 3.5 লাখ টাকা, মহিলা হলে 4 লাখ টাকা, জিরো। এরপরে আপনার হচ্ছে 1 লাখের উপরে 5%, 4 লাখের উপরে 10%, 5 লাখের উপরে 15%, আবার 5 লাখের উপরে 20%, এরকম ছিল। তো যেহেতু উনি 3.5 লাখের উপরে ওনার ইনকাম হয়েছে 6,24,000 টাকা, তাহলে অবশ্যই উনাকে ট্যাক্স দিতে হচ্ছে। এই ট্যাক্সের ক্যালকুলেশনটা আমরা করি এই জায়গায় এসে। দেখেন অটোমেটিক এখানে এই ওই জায়গায় যখনই কাজ করব অটোমেটিক এখানে 6,24,000 টাকা চলে আসছে। এবার এটা সব অটোমেটিক ফরম্যাট করা থাকে। যেহেতু উনি পুরুষ মানুষ, 3.5 লাখ টাকা জিরো, অর্থাৎ 3,24,000 থেকে 3.5 লাখ টাকা বাদ পড়ে গেছে। এরপরে ওনার যে 1 লাখ টাকায় 5%, 5,000 টাকা, আরো 1 লাখ বাদ গেল। ওনার রেস্ট অ্যামাউন্ট হাতে আছে 1,74,000 টাকা। ওনার 1,74,000 টাকার উপরে 10% করলে হয় 17,400 টাকা। অর্থাৎ এই 4 লাখ টাকার মধ্যে উনি নিঃশেষ হয়ে গেছে। ওনার যদি 20 লাখ টাকা হতো তাহলে আমি স্টেপ বাই স্টেপ নিচে নামতে থাকতো। দেখেন এই তিনটে 3.5 লাখ, 1 লাখ, 1,74,000 যোগ করে দেখেন এখানে 6,24,000 টাকা আছে। আর এখানে 5,000 আর এই যে আপনার 17,400 টাকা যোগ করেছে 22,400 টাকা ওনার ট্যাক্স দিতে হবে। তাহলে প্রথমে 4.5 লাখ অথবা 3 ভাগের 1 ভাগ বাদ গেল। এবার আসলো ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকামের আবার 3.5 লাখ বাদ গেল, জিরো। তারপরে 1 লাখ, তারপরে 4 লাখের মধ্যে ওনার ভাগে পড়ছে 1,74,000 টাকা শেষ। এইটুক কারুর কোনো কনফিউশন আছে কিনা? জি না ভাইয়া। সবাই কি ক্লিয়ার? আমার একটু কোশ্চিন ছিল। অবশ্যই। আচ্ছা, আমি প্রথমে দেখলাম যে তার মোট হ্যাঁ, বেতন হইলো হচ্ছে 9,36,000। হ্যাঁ। সেখান থেকে আমি হচ্ছে আপনার থিওরি অনুসারে বা আপনি যেটা বললেন যে 1/3 আমাকে মাইনাস করতে পারবো আমি। 1/3 অথবা 4.5 লাখ, যেটা ছোট ওয়ান হবে। থার্ড অথবা 4.5 লাখ, সাড়ে 13 লাখ টাকা পর্যন্ত এটা আমি মাইনাস করতে পারবো। তারপরে আমার ট্যাক্সেবল ইনকামটা আসবে, যেটা আদৌ হ্যাঁ, ট্যাক্সেবল ইনকাম। আসলো। এবার আসলো, সেটা আসলো কত? ওকে, 6,24,000। আসলো। এবার হচ্ছে স্ল্যাব, ট্যাক্স ক্যালকুলেশনের স্ল্যাব। এখন এটা তো আগে ট্যাক্স ক্যালকুলেশন করছি আমরা এটা। আগে আপনি করছেন কত টাকা ট্যাক্স ট্যাক্সেবল হবে, ট্যাক্সেবল হবে কারণ ওটা তো আর তার পুরো এখন ইনকাম। আপনি হিসাব করতেছেন কত টাকা ট্যাক্স দিব। দিব, এক্স্যাক্টলি। সেটার হচ্ছে স্ল্যাব। ওকে। স্ল্যাবটা বেশ বড়, কিন্তু এটা মুখস্থ জি করার জি। কিছু নেই, এটা ফরম্যাটে থাকবেই। আচ্ছা, এবং আপনি তো এই এই ফাইলটা ফরম্যাটটা আমাদেরকে চেঞ্জ দিবেন। হয়। এই ভাইয়া, আপনি তো এই ফরম্যাটটা ফাইলটা আমাদেরকে দিবেন। অবশ্যই দিব না, আমি যা যা চান ভাই সব দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করার জন্য, জি। থ্যাংক জি, ইউ। আমি একটা অঙ্ক বানাই দিব।
এইটাও দিয়ে দিব। আপনারা এডিট করবেন কিন্তু কোনো সূত্র ডিলিট করবেন না, করলে আচ্ছা, আপনার নিজ দায়িত্বটা আবার ঠিক করবেন। অথবা এটাকে দুইটা কপি করবেন, মানে একটা ওকে, অরিজিনাল কপি রেখে দিবেন, আর একটা কপিতে কাজ করবেন। কোনো কারণে ডিলিট ওকে, হলে ওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে শুরু করলেন। অথবা আমাকে নক করবেন, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই থাকবে। এটা আমার ওকে। কোনো পৈতৃক সম্পত্তি না। মানে হ্যাঁ, এটা ঠিক, এই ফরম্যাটটা অনেকের কাছে নাই, অনেস্টলি অনেকের কাছে অনেক জটিল। লাইফটা লাইফটা অনেক ইজি হয়ে যায় এই ফরম্যাটের জন্য। হ্যাঁ, এই ফরম্যাটটা কেউ দিতে চায় না। অনেকে 500 টাকা 300 টাকা বেচে, কিন্তু এটা অনেক কঠিন এবং 1 বছরের জন্য, পরের বছর আবার আপনার কিনতে হবে। হ্যাঁ, আমি মোটামুটি 10টা ট্রেনিং এর সমন্বয় এনে এটা আনছি। এটা খুব ইজি, কোনো ভুল না ইনশাল্লাহ। আচ্ছা, ভুল হইলে ওই যে আপনি যদি কোনো এডিট করে ফেলেন, এটা সব অটোমেটিক, আপনি একদম ইজি হয়ে যাবে। একটা অঙ্ক করেন, দুইটা অঙ্ক করেন আমার সাথে, একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন, আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করেন ভাই, কোশ্চেন করেন, কোনো একটা সমস্যা ব্যাপার নেই। ভাইয়া, বলেন না ভাই। আহ, সেটা হলো যে আমরা যেটা যেটা ধরতেছি ইনকাম, এটা কি গ্রস এর উপর ধরতেছি নাকি বেসিকের উপর ধরতেছি? এখন 2023-এর রুলস এর পর কোনো গ্রস বেসিক বলে কোনো শব্দ নাই। আর সরকারিতে আছে, আপনি আপনি যেটা বললেন, শুধু সেটা সরকার, সরকারিতে আমি শুধু আমি এখন বেসিক প্রাইভেট এবং ভাতা, প্রাইভেট প্রাইভেট অঙ্ক করাচ্ছি, প্রাইভেটে সব সেম। কোনো শব্দ নাই। আপনি শুধু হার্ট ফুটা হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, মেজর সার্জারি, এবং ওটা কেটে বাদ দিতে হয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে উঠাই ফেলছে, এই মেজর সার্জারি যদি কোনো টাকা দেয়, ওইটা বাদ যাবে। ইভেন যদি আপনার মেডিকেলও বিল দেয়, ওইটাও মানে যোগ হয়ে যাবে, কোনো কথা হবে না। কারণ ওই যে 4.5 লাখ টাকা তো আপনাকে বাদ দিয়ে দিচ্ছে ভাই। আগে আগে যেটা আমাদের ছিল, বেসিকের পুরোটা, হাউজের 50, অমুকের 12 লাখ 12,000, এইটা যোগ করলে ওই 4.5 লাখ টাকাই হয়। তো ওই যোগে অনেকের ভুল হইতো, সরকার করে ডাইরেক্ট করে দিছে। ডাইরেক্ট করে আবার টুক করে একটা লেয়াজ জুড়াই দিছে, যে হয় 4.5 লাখ, আর নাই 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ যারা কম টাকা বেতন পায়, ওদের জন্য ক্ষতি হয়েছে। আর যারা একটু বেশি বেতন পায়, অর্থাৎ 70,000-এর উপরে পায়, বা 1 লাখের উপরে পায়, 1 লাখ বেতন পায়, এদের জন্য লাভ হয়েছে। আর কোনো কনফিউশন ভাই? কনফিউশন থাকলে বলতে পারেন। না ভাইয়া। বেসরকারি খাতে প্রথম টোটাল কত টাকা আমি কোম্পানি থেকে নিয়েছি, বোনাস বলেন, ইভেন আপনাকে যদি কোনো সম্মানী দেয়, আপনি কোনো পুরস্কার জেতেন, এভরিথিং ইনক্লুড হবে। শুধু ওই কিডনি, হার্ট ঠাট এসব সরাই ফেললে ওই টাকাটা বাদে। অ্যাড হওয়ার পরে আপনি মোট ইনকাম করছেন বছরে XY কোম্পানি থেকে 15 লক্ষ টাকা, সেখান থেকে 4.5 লক্ষ টাকা অথবা 3 ভাগের 1 ভাগ, যেটা ছোট হয় ওটা বাদ যাবে। এবার হলো ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ আপনার কত টাকা আপনি ট্যাক্স দিবেন সেই টাকাটা তৈরি হইলো। এবার কত টাকা ট্যাক্স দিবেন সেইটার জন্য এই স্ল্যাবটা, স্টেপ 1, নেক্সট 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 নেক্সট, এই স্ল্যাবটা। প্রথম 3.5 লাখ পুরুষ হলে 0, মহিলা হলে 4 লাখ 0, প্রতিবন্ধী হিজলা হইলে 4,75,000, মুক্তিযোদ্ধা আহত মুক্তিযোদ্ধা হইলে 5 লাখ 0। তারপরে ক্যালকুলেশন হবে সেম। ক্লিয়ার সবাই নাকি ঘুমাই গেছেন? জি না ভাইয়া, ক্লিয়ার। আপুরা একটু আওয়াজ দেন, ঘুমাই গেছেন? না ভাইয়া ক্লিয়ার। না হ্যাঁ, ভাইয়া ঠিক আছে। টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না। এই অঙ্কটা আমি মিনিমাম আপনাদের 5 বার করাবো। আমি তো বলছি 4 দিন, 4 দিন না, ট্রেনিং করাবো 5 দিন, লাস্টের দিন 3 বার 4 বার করে করাবো। এইটাই শিখবেন, শিখলে এনাফ। আচ্ছা, এখন এখানে আপনারা অনেক কিছু দেখতে পারতেছেন, যে সোর্স ট্যাক্স, এই ট্যাক্স, সেভিংস ট্যাক্স। এইখানে একটু বলি, ধরেন আপনি এই বছর সঞ্চয়পত্র কিনছেন। আমরা তো বাঙালি খুব চালাক, রেকর্ডিং হচ্ছে তারপরে বলে ফেলি।
আমরা ইনভেস্টমেন্ট করি এই মে মাসে, এই জুন মাসে, তাহলে ওই মাসে একটা ইন্টারেস্ট পাই না। তা সঞ্চয়পত্র কিনলে প্রথমে 11% করে ওরা ইন্টারেস্ট দেয়। তা এই বছর যে সঞ্চয়পত্র কিনছেন, আগামী বছর ওই সঞ্চয়পত্র থেকে তো আপনি ইন্টারেস্ট পাইছেন। ইন্টারেস্ট পাইলে ওনারা আবার 10% কেটে নেয়। এখানে বলা হয় সঞ্চয়পত্রের ট্যাক্স যেটা কাটা হয়, ওইটা ফাইনাল ক্যালকুলেশন, ফাইনাল ট্যাক্স। অর্থাৎ আপনার আমার কারো মাতুব্বারি নাই, ওটা গভর্নমেন্ট কেটে নিছে। ভুল কাটলো রাইট, যাই কাটুক রাইট। তো এই জন্য ওই ট্যাক্সটা নিয়ে কোনো মাতুব্বারি বা কোনো কিছু করার আমাদের নাই। তো ওই ট্যাক্সটা আমরা দিয়েছি মওকুফ, ঠিক আছে, ফাইনাল ট্যাক্স, কিন্তু ওইখানে আমাদের ক্যালকুলেশন করার কিচ্ছু নাই। তো এইখানে আমরা একটু আগে একটা জিনিস দেখছিলাম, রিবেট। আপনার 22,400 টাকা ট্যাক্স আসছে, এইটা আপনাকে দিতে হবে এই 6,24,000 টাকার মধ্যে। এখন গভর্নমেন্ট বলতেছে যে বাবা তুই কান্দিস না, তোমাকে আরো ছাড় দিচ্ছি। সেই ছাড়টা কি? রিবেট। আপনি ইনভেস্টমেন্ট করলে গভর্নমেন্ট আপনাকে ছাড় দিবে। আপনি ইনভেস্টমেন্ট করলে গভর্নমেন্ট আপনাকে ছাড় দিবে, আবার আপনাকে মুনাফাও দিবে প্রতি 3 মাস পর পর। ডাবল সুবিধা। ছাড় কি দিচ্ছে দেখেন, আমি কিন্তু ওই যে কর রেয়াত একটা শব্দ শেখা আসছিলাম, যে 3%, নাই 15%, নাই ম্যাক্সিমাম 10%, এই যে এই জায়গাটা মনে আছে এটা আপনাদের? কর রেয়াত দেখাইছিলাম। এখন এই যে ইনভেস্টমেন্টের এইটা দেখেন লেখা রয়েছে টুক করে এই জায়গায় দেখেন, শিডিউল 5। এখানে সবকিছু লেখা থাকবে। এইটার ক্যালকুলেশন কি, ইনভেস্টমেন্টের ক্যালকুলেশন আছে। এখন আমি বলছিলাম সূত্র, যে গভর্নমেন্ট যখন দেয় কম দেয়, যখন নেয় বেশি নেয়। বলতেছে ইনকামের 3%। ইনকাম কোনটা বলতেছে? ওই 9,36,000 না, কিন্তু ইনকাম বলতেছে 6,24,000 রে। ওর 3% করলে হয় 18,220। এবার বলতেছে ইনভেস্টমেন্টের 15%, অর্থাৎ আপনি 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তা 2 লাখ টাকার 15% হলে হয় 30,000 টাকা। তা 18,000 টাকা তো ছোট, 30,000 টাকা বড়, 10 লাখ আরো বড়। ওই জন্য 10 লাখের চিন্তা মাথায় আনার দরকারই নাই। তাইলে এই 18,000 টাকা আপনি মাপ পাবেন, কিন্তু ইনভেস্ট করছেন কিন্তু দুই 2 লাখ টাকা। তাইলে আপনি যদি ইনভেস্ট করেন 1.5 লাখ টাকা, তাহলে আপনি ধরেন 7,500 আর এদিকে 15,000, 22-23 হাজার টাকা। তাও দেখেন এই টাকার বেশি হয়ে যায়। অর্থাৎ গভর্নমেন্ট খুব সূক্ষ্মভাবে ব্রেন খাটায় এই জিনিসগুলো বের করছে, যে আপনি অধিক টাকা ইনভেস্ট করলেও লাভ পাবেন না। ওই যখনই আপনারা নিজের ট্যাক্স ক্যালকুলেশন করবেন, সবাইকেই বলছি নিজের ট্যাক্স যখন ক্যালকুলেশন করবেন, এই যে ট্যাক্সেবল ইনকাম, এইটার সাথে আগে 3%-এর একটা গুণ করে দেখবেন কত টাকা হয়। এইটা ক্যালকুলেশন করে এর আশপাশ দিয়ে ঘুরায় ইনভেস্ট করবেন। অর্থাৎ সর্বোচ্চ আপনি 18,000 টাকা ছাড় পাবেন। আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে 15,000 টাকা ছাড় পাবেন, তাহলে 15,000 টাকা কাউন্ট হবে। আপনি 1.5 লাখ টাকা ইনভেস্ট করলে 22-23 হাজার টাকা ছাড় পাবেন, তাহলে এই 18,000 টাকা কাউন্ট হবে। সোজা হিসাব। এখন এই ভদ্রলোক ইনভেস্টমেন্ট করছে তো 3 জায়গায়। কোথায় কোথায় আমরা শিডিউল 5 একটু উকি মেরে দেখে আসি। এখানে কিন্তু হাত দেওয়া লাগবে না, শুধু এই জায়গাটুকু হাত দেওয়া লাগবে। আর এই শিডিউল, আপনি 5-এ চলে যান। শিডিউল উপরে 4, নিচে শিডিউল 5। দেখেন উনি
লাইফ ইন্স্যুরেন্স দিছিল 31,270 টাকা, লিখলাম। উনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে অল্প একটু, 14,951 টাকা। এই সার্টিফিকেট গুলো কিন্তু ওনার কাছে আছে। উনি সঞ্চয়পত্র কিনছে 1 লাখ টাকা। টোটাল উনি ইনভেস্টমেন্ট করছে 1,46,261 টাকা। ভালো করে বোঝেন, এই তিনটারই কিন্তু সার্টিফিকেট লাগবেই। সেই কাগজ অনুযায়ী আপনি ইনভেস্টমেন্টের এটা লিখছেন। লিখে আপনি কত টাকা ছাড় পাবেন, রিবেট। যত টাকা ইনভেস্টমেন্ট করছেন তার 15%। এখানে দেখেন এটা 15% করাই আছে। হ্যাঁ, এটা 15% করা আছে অটোমেটিক, এখানে আপনার রেজাল্ট চলে আসবে। আবার আপনি ফিরে যান এই ক্যালকুলেশনের, ট্যাক্স ক্যালকুলেশন টেবিলে, এইটা এখানে অটোমেটিক চলে আসবে। এইখানে এটা ছোট, এইটা বড়, তাহলে বড়টা নেওয়া যাবে না। সুবিধা সবসময় পাবেন কোনটা? ছোটটা। তাই ইনভেস্টমেন্ট করে 21,939 টাকা আপনি সুবিধা পাইলেও আপনি নিতে পারতেছেন না। কারণ সূত্র বলতেছে ট্যাক্সেবল ইনকামের 3%, সঞ্চয়পত্রের 15%, সর্বোচ্চ 10 লাখ, যেইটা ছোট সেটা কাউন্ট হবে। চলে আসলো 18,200,720 টাকা। এটা কি বুঝতে পারছেন? আমার একটা কোশ্চিন আছে। হ্যাঁ, শিওর। কোশ্চিনটা হচ্ছে, আমি তো একবার রিবেট পাইলাম, যেমন 9,36,000 না, টাকা ওটা থেকে রিবেট না, আমার ওটা রিবেট ট্যাক্সেবল না, ইনকাম ওটা আসলো। রিবেট না ভাইয়া, ওটা রিবেট না, ওটা গভর্নমেন্ট আপনাকে ছাড় দিচ্ছে। আচ্ছা, আমি তাকে ছাড় দিল। 6,24,000 হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম আসলো। হুম। এখান থেকে কি আমি 3% এটা রিবেট পাচ্ছি? গভর্নমেন্ট ছাড় দিচ্ছে আমাকে? আবার ছাড় দিচ্ছে। ইনভেস্টমেন্ট করবেন, এই না, ছাড়টা আমি ফাও তো কোনো ফাও না। ইনভেস্টমেন্ট করিনি। মানে আমি কোনো ইনভেস্টমেন্ট নাই আমার, আমার জাস্ট একদম নীল। আমার ছয় তাহলে লাখ জিরো। চব্বিশ হাজার টাকা আমার ট্যাক্সেবল ইনকাম। তাহলে এখন কি জিরো। আমি টাকা পাবো না পাবো না? জিরো, জিরো, জিরো। মানে জিরো বলতে কি জিরো? কোনো কোনো ইনভেস্টমেন্ট যদি না করেন কোনো ছাড় পাবেন না। তখন ওই কেন? বাইশ এখানে হাজার যে দুইটা চারশো লিখেছেন আপনি, এখানে যে হ্যাঁ, আপনার এখানে লেখা আছে যে ট্যাক্স রিবেট লোয়ার অফ 1, 2, 3, আমার এখানে 18,720 টাকা আসছে। আমি 2 নাম্বারটা আমার ফিল আপ নাই, 2 নাম্বারটা জিরো আমার কাছে। তাহলে কি হবে? এইখানে বলুন তো, একটা আপনার আপনাকে এটা জিরো। এইখানে আপনাকে বুঝতে হবে এই তিনটা কখন আসতেছে। এর উপর একটা নাম আছে, ইনভেস্টমেন্ট। এখন আপনার কোশ্চেন হচ্ছে তাহলে এই 3%টা কি? না, 3%টা তো আমি, আমি কি 3%, শুধু 3% ক্লেম করতে পারবো? যে আমার আমার ইয়ে আসলো ট্যাক্সেবল ইনকাম 6,24,000, হ্যাঁ, আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, তাহলে কি আমি 3% ক্লেম করতে পারবো না পারবো না? যখন আপনার ইনভেস্টমেন্ট নাই না। তখন এই তিনটের একটাও নাই। ডিলেট। ও, ও, ডিলেট। এখন আপনি বুঝেন তাহলে বললো কেন 3%? ইনভেস্টমেন্টে 50% হলেই তো হচ্ছে, তাই না? কিন্তু আপনি একটা জিনিস বোঝেন, আপনি যদি 3 লাখ টাকা ইনভেস্ট করে বসেন, 3 লাখ টাকায় 15% ইনভেস্ট হলে 45 লাখ হয়, হয় না? 3 লাখও দরকার নেই, 35,000, হ্যাঁ। 2 লাখ ইনভেস্টমেন্ট করেন, তাতে হ্যাঁ, আপনার 30,000 টাকা হয় না? হ্যাঁ। গভর্নমেন্ট আপনার কাছে টাকা পাচ্ছে 22,000, আর আপনি ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়ে ছাড় নিয়ে এনেছেন 30,000, তাহলে গভর্নমেন্ট আমার কাছে টাকাই পাইলো না। এই 3% হচ্ছে আপনি সর্বোচ্চ কতটুকু ইনভেস্টমেন্ট করতে পারবেন, করে ওকে। কতটুকু ছাড় নিবেন। আপনি এখানে 5 লাখ টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি সর্বোচ্চ ছাড় পাবেন 18,720 টাকা, কারণ আপনার এই জায়গায় তো টাকা কম। আপনি গভর্নমেন্টকে আমি কোনোভাবে জিরো করতে পারবেন না। আমি বিষয়টা বুঝতে পেরেছি এখন। যদি রাত্রে আরো কনফিউশন হয় কালকে জিজ্ঞেস করেন, কারণ এই অঙ্কই ঘুরে ঘুরে আসবে। এবারে বাড়ি ভাড়ায় আসবে, কৃষিতে আসবে, ব্যবসায় আসবে, আসবেই, ইনভেস্টমেন্ট আসবেই।
ওই 4,50,000 আর আসবে না, অথবা 3 ভাগের 1 ভাগ আর আসবে না, কিন্তু এগুলো আসবে। তাহলে সবার ক্লিয়ার ইনভেস্টমেন্ট? জি ভাইয়া ক্লিয়ার, আমার ওই সেম, মানে ভাইয়া যেটা একটু আগে বললো সেটা clear হয়ে গেছে। আপনি এই বছর কত টাকা ইনভেস্টমেন্ট করবেন এইটা মানে ওই এটা আসলে ট্যাক্সেবল। ফিনান্সিয়াল, এটা আসলে প্ল্যানিং করার জন্য, মানে আমরা যেন বলতে পারি আমাদের কাস্টমারকে বা আমাদের ক্লায়েন্টকে যে আপনি এই এত টাকা জন্যই পর্যন্ত আপনি ম্যাক্সিমাম রিবেট এ- নিতে এ- এ- পারবেন, এ- তো এই আপনি জন্যই এটা প্ল্যান। এই জন্যই বড় লোকরা ট্যাক্স লয়ারদের পুষে রাখে। যেমন আজকে 16 তারিখ, আমি আগামীকাল আমার যত আছে, ক্লায়েন্ট আছে, সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিব যে আপনারা ইনভেস্টমেন্ট করেন। আমি 1 তারিখে সবাইকে এসএমএস করব আপনারা ইনভেস্টমেন্ট করেন। আমি জুনের 15 তারিখে আবার এসএমএস করব যে 22 তারিখের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করেন, নাইতে আপনারা ধরা খাবেন। এখানে তো ছোট অঙ্ক নিচ্ছি, যাদের বেতন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মানে যারা বছরে 19,000, 20 লাখ, 30 লাখ পায়, কত টাকা ট্যাক্স আসে আপনাদের ধারণা নাই। তো এই 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 জায়গাটা নিয়ে প্রশ্ন, আমি জানতাম যে এখানে প্রশ্ন আসবে যে ভাই 3% কে? এই 3% এটা হচ্ছে আপনার গলায় দড়ি দিয়ে দেওয়া, যে এর বেশি আপনি আগাইতে পারবেন না, আপনি যতই করেন। ধরেন এই 3%-এ কি হয়ে গেছে, 20 লাখ, বুঝেন? 3% হয়েছে 20 লাখ। আপনি ইনভেস্টমেন্ট করছেন 30 লাখ, কিন্তু নিচেই বলে রাখছে কি সর্বোচ্চ 10 লাখ। এখান থেকে 10 লাখ তখন দড়ি বেঁধে দিছে। তার মানে বুঝাইতে আমার পারছি? ইনকাম বেশি হলেও যে আমার, আমি যে খুব বেশি আকাশে উঠতে পারবো না বা না আমি যে না 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 বেশি না না নিতে না, পারবো তা না। ব্যবস্থাটা করে রাখছে ম্যাক্সিমাম তো, এখানে। ব্যবস্থা করে রাখছে। এখন মনে করেন আপনি এখানে 21,000 বেশি মনে হচ্ছে, তাই না? আপনার কাছে টাকা নাই, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, তাহলে 1 লাখে কত হয়? 15,000। তাহলে 18,000 বড় না 15,000 বড়? 18,000 বড়। তাহলে 15,000 এখানে এখানে কাউন্ট হবে। এখানে মারপ্যাচ আছে, গভর্নমেন্ট এত সহজে ই করে নাই। খেলাটা আসলে এখানেই, হ্যাঁ, মেন খেলাটা খেলাটা আসলে এখানে, এখানেই। খেলা এখানেই আছে। আচ্ছা, এইখানে এই যে 22,400 থেকে এই 18,720 টাকা বাদ গেল, যেহেতু উনি ইনভেস্টমেন্ট করছে, বাদ চলে গেছে। তাহলে ওনার ট্যাক্স এসে এখন দাঁড়াচ্ছে মাত্র 3,680 টাকা। ভালো করে বুঝতে হবে, 3,680 টাকা। কিন্তু আমার ল কি বলতেছে? আমার ল বলছে ঢাকা সিটিতে সর্বনিম্ন ট্যাক্স কত? 5,000 টাকা। তাহলে এই 3,680 টাকার কাহিনী এই জায়গায় শেষ, এন্ড। ও আর নিচে নামতে পারবে না। গভর্নমেন্ট বলছে 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতেই হবে, এই জন্য এখন মিনিমাম ট্যাক্স এসে গেছে 5,000 টাকা। আমি একটা কথা বলছিলাম যে গভর্নমেন্ট দেয় কম, নেয় বেশি। এখানে 5,000 বড় না 3,680 বড়? 5,000 বড়, গভর্নমেন্ট নেবে বেশি। ওই কথাটা এই জন্যই বলছিলাম, গভর্নমেন্ট নেয় বেশি, দেয় কম। তো এই যে 5,000 টাকা মিনিমাম ট্যাক্স নামতেছে, নামার পরে ওনার, যেহেতু উনি চাকরি করে, এই চাকরির থেকে ওনার এই যে স্যালারি, যারা চাকরি করে তারা ভালো বুঝবেন, ইনকাম ট্যাক্স কেটে নেয়। ওনার ইনকাম ট্যাক্স কাটছে 6,162 টাকা, ওনার ইনকাম ট্যাক্স কেটে নিছে। অর্থাৎ এই বছরে উনি 1,162 টাকা ট্যাক্স বেশি দিছে, গভর্নমেন্টকে বেশি দিছে। এইখানে একটা সূত্র আছে, আপনি গভর্নমেন্টকে ক্যাশ টাকা বা বেশি টাকা দিয়ে ফেললে ওটা নিতে পারবেন না, অ্যাডজাস্ট করতে পারবেন।
কিন্তু আপনি ক্যাশ ফেরত আর নিতে পারবেন না, অ্যাডজাস্ট করতে পারবে। এই জন্য গত বছরের ফাইল আমাদের দেখতে হয় যে গত বছরে উনি অতিরিক্ত ট্যাক্স দিছে কিনা, ওনার সম্পদ আছে কতটুকু। এই টোটাল ক্যালকুলেশনটা অটোমেটিক চলে যাবে এই রিটার্নের এইখানে, যেখানে শিডিউল 1 ছিল। এই দেখেন সেই 6,24,000, এই দেখেন ট্যাক্স আসছে 22,400, দেখেন রিবেট পাইছে 18,720, ওনার ট্যাক্স রিবেট যাওয়ার পরে আছে 3,680, ওনার মিনিমাম ট্যাক্স 5,000, ওনার ট্যাক্স দিতে হবে 5,000, উনি ট্যাক্স 5,000 টাকা দিয়ে রেখে দিছে। এইখানে মাইনাস ফিগার করা যেত, করা হয়নি, এটাতে রেখে দেওয়া হয়েছে যে মিনিমাম ওনাকে 5,000 টাকা দিতে হবে, তাই উনি দিয়ে রাখছেন। আচ্ছা, এবার আসেন, ওনার স্যালারিতে কিন্তু ট্যাক্স কেটে নিছে না, 6,162। তাহলে এই যে ওনার 5,000 যে ট্যাক্স, উনি ট্যাক্স দিয়ে ফেলছে বেশি। এখন সেই বেশিটা এখানে ক্যালকুলেটরে চলে আসছে। কত টাকা বেশি দিচ্ছে? 1,162। দেখেন এই ক্যালকুলেশন, দেখেন 1,162 হুবহু মিলে যাবে এইখানে। এবার একটা কথা যেটা আপনি বলতেছিলেন, যে রাজশাহীর ভাই মনে বলছিলেন যে প্রথম যে 4.5 লাখ অথবা 3 ভাগের 1 ভাগ টাকা যে বাদ দেওয়া হইলো, সেটাও তো ওনার ইনকাম, তাই না? ওইটারে বলে ট্যাক্স ফ্রি ইনকাম বা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এই দেখেন, আরে বাবা কোথায় গেল, এই দেখেন সেই 3,12,000 এখানে আছে, আর মাথার উপরে দেখেন 6,24,000 এখানে আছে, অর্থাৎ 9,36,000 এ টু জেড হিসাব এই রিটার্ন ফাইলটার মধ্যে আছে। অর্থাৎ এই প্রথম পেজ কেউ যদি দেখে আর দ্বিতীয় পেজ দেখে, ওই রিটার্ন আর পড়ার কোনো প্রয়োজন নাই। মোটামুটি ওনার ইনকাম কত বোঝা হয়ে যায়, যে উনি ট্যাক্স ফ্রি ইনকাম কত পাইছে, আর উনি ইনকাম ট্যাক্সেবল ইনকাম কত করছে, ট্যাক্স করেছে, সব তথ্য পেয়ে যাবেন। এবার একটু নিচে আসতে হবে, নিচেই দেখেন বলছিলাম যে রিটার্ন ফাইল করার সময় কি কি সার্টিফিকেট দেখতে হবে, কেন দেখতে হবে। উনি যে 9,36,000 টাকা বেতন পাইছে, কোথা থেকে পাইছি, ওনার অফিস স্যালারি সার্টিফিকেট দিছে, এটা অ্যাড করতে হবে ফাইলের সাথে। উনি যে 6,182 টাকা ট্যাক্স দিছে, কোথায় পাইছি, এই যে ট্যাক্স চালান। উনি যে ইন্স্যুরেন্স করছে, সেভিংস সার্টিফিকেট কিনছে, উনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে, কোথায় পাইছি, তার 3টা সার্টিফিকেট এর সাথে অ্যাড হইতে হবে, ব্যাংক স্টেটমেন্ট অ্যাড হইতে হবে। আর প্রথমবার যদি দেয় ফাইল, তখন 3 নাম্বার আর এনআইডিও দিতে হয়। তো এই কাগজগুলো, অর্থাৎ এই অ্যাটাস্টেড ডকুমেন্ট গুলো এখানে অবশ্যই থাকবে। যে যে কাগজগুলো দিচ্ছেন এই কাগজগুলো থাকবে। যদি কখনো মনে হয় যে আমার ওই অ্যাটাচমেন্টটা তো টাইপ করতে ভুলে গেছি, হাতে লিখে দিবেন, সমস্যা নেই। ধরেন ওনার ট্যাক্স আরো দিতে হবে, সেই চালানটা এখানে লিখে দিতে হবে যে আপনার ট্যাক্স চালান বা আম, এই দেখেন এখানে লেখা আছে, এই যে অ্যামাউন্ট পেইড উইথ
রিটার্ন, এই 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 এই- এই শব্দটা দিয়ে এখানে যদি কারো ট্যাক্স বাকি থাকে, ধরেন এত বেশি হয়ে গেছে, কারোর যদি 5,000 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে সে এইখানে লিখবে, এইখানে সেটা যোগ করে মিলাইতে হবে। এরপরে এখানে ভ্যালুয়েশন সিগনেচার আছে। তাহলে আমরা শিডিউল 1-এ গেছিলাম বেতন, শিডিউল 2-3-তে আমরা আগামীকাল ঢুকবো, শিডিউল 4-5-এর মধ্যে আমরা 5-এ গেছিলাম ইনভেস্টমেন্ট। এটা গেল ওনার ট্যাক্সের বিষয়। এখন এনবিআর কি আমাকে ট্যাক্স দেওয়ার জন্য ধরে না সম্পদের জন্য ধরে? সম্পদ গোপন করছি এই জন্য ধরে। তা এখন IT10BB এইটা হচ্ছে আমাদের খরচ। এখানে উনি যদি ওনার সম্পদ বেশি দেখাইতে চায়, অর্থাৎ খরচ কম দেখায় আয়টা বেশি দেখাইতে চায়, তাহলে আমরা লিখে দিই যে উনি ওনার পরিবারের সাথে বসবাস করেন। সেই ক্ষেত্রে ফ্ল্যাট ভাড়াটা লাগে না, যদি বাবা মার সাথে থাকে। অল্প কিছু খাওয়া খরচ দেয়, যাতায়াত খরচ দেয়, নিজের পড়াশোনা খরচ দেয়, ফেস্টিভ্যাল বোনাস টোনাসে উৎসবের সময় কিছু জামা কাপড় কেনাকাটা করে। আর এই যে তার কোম্পানি তার থেকে যে ট্যাক্সটা কেটে নিছে, সেটাও তো এই বছরেই, ওই বছরেই, গত বছরেই খরচটা হয়েছে, সেটাও এখানে লিখতে হয় যে এত টাকা ট্যাক্স কে নিছে। এই টোটাল তার খরচ। এখন এই খরচটা কোথায় যাবে? খরচটা যাবে আয় ব্যয় শিটে। সবাই আছি তো? জি জি জি, আছি আয় আছি। ব্যয় শিটে যাবে। এখন গভর্নমেন্ট একটা ল দিছে, রুলস দিছে যে 50 লাখের নিচেই সম্পদ থাকলে দরকার নাই আয় ব্যয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আজকে নাই টাকা নাই, কালকে তো টাকা হবে। অর্থাৎ এই বেশি টাকা দিয়ে ট্যাক্স ফাইল তৈরি করার মহত্ব এটাই, যেটার মাধ্যমে আপনি সঠিকভাবে ট্যাক্স ফাইলটা কন্টিনিউ করতে পারবেন। কারণ একবার ট্যাক্স ফাইল ওপেন হলে ওটা মৃত্যু অবধি চলবে। আমরা সব ক্যালকুলেশন পারি, আয় আর ব্যয় মিলাইতে পারি না। এই জায়গায় কারিশমা থাকে। দেখেন, গুড জব রিটার্ন প্রিপারেড, এখানে অটোমেটিকই আপনাকে গুড জব জানাই দেবে যে আপনি ভালো করছেন। এটা কি? এটা ভালো করে মন দিয়ে শোনেন। এখানে দেখেন লেখা আছে এই যে 50 লাখের কথা, যেটা আমি আপনাদের একটু আগে বললাম। হ্যাঁ, আমার কাছে 50 লাখ থাকুক আর না থাকুক, আমি আমার যতটুকু সম্পদ আছে তার সিরিয়াল বাই সিরিয়াল হিসাব দেখাইতে চাই। আমি ট্যাক্সেবল ইনকাম করেছি 6,24,000, ট্যাক্স ফ্রি ইনকাম করেছি 3,12,000, মিলল 9,36,000, মিলে গেছে। গত বছর আমার সম্পদ ছিল 11,88,900 594 টাকা। তাহলে মোট আমার ইনকাম হয়েছে 21,24,594 টাকা। এইখান থেকে আমি পারিবারিক ভাবে ব্যয় করেছি, এই যে একটু আগে দেখালাম, 1,86,182 টাকা। সেইটাই মাইনাস দিলাম 1,86,182 টাকা। এটা মাইনাস দিয়ে আমার এবছর সম্পদ তাহলে দাঁড়াইলো কত? 19,38,432 টাকা। অর্থাৎ 11,88,000 সাথে প্রায় আরো 5-6 লাখ টাকা, 6-7 লাখ টাকা যোগ হয়ে গেল, হয়ে আমার সম্পদ দাঁড়াইছে 19,38,000 টাকা। একটা হিসাবে আসছে আই ব্যয় করে।
এই যে আই বাই করে আমি হিসাব দেখতেছি, আমার নেট ওয়েলথ দাঁড়াইলো এটা। ভাইয়া এটা এটা কিসের যোগফল? এটা কিসের যোগফল? এই 19,38,000, এটা কার এবং কার যোগফল? আমার 11,00,000, 9 লক্ষ প্রথমে হচ্ছে 34, আপনি এবার প্রথমে হচ্ছে আপনি ইনকাম করছেন, ট্যাক্সেবল ইনকাম 9,35। করছেন এত, হ্যাঁ, ট্যাক্স ফ্রি ইনকাম করছেন এত হ্যাঁ, করে, ওই যে 9,36,000 এক বছর হ্যাঁ হলো। ইনকাম করছেন। আর হ্যাঁ, এটা হ্যাঁ, আপনার গত বছরের সম্পদ আগের ছিল, বছরের, হ্যাঁ। এ হলো 21 লাখ দুইটা মিলিয়ে 24। আমার 21 লাখ হইলো। সেখান থেকে এবারে এটা তো হইলো, ইনকাম হইলো, এবারে খরচ হ্যাঁ, করছেন না। এই বছরের খরচ। হ্যাঁ, খরচ 1,86,000 টাকা খরচ করছেন। আচ্ছা। খরচটা যখনই বিয়োগ দিয়ে দেবেন, তখন আপনার কাছে কত টাকা আছে সেটা বেরিয়ে গেল। হ্যাঁ, 19,38 আছে। ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ। ক্লিয়ার না হলে বলবেন। এখানে আরো আছে দেখেন, গিফট, গিফট প্রাইস দিচ্ছেন। ধরেন বিয়ে বাড়ি গেছেন, কিন্তু এই যে 110 বিবি তো দেখান নাই, অথবা পরিবারকে গোপন করে তাও একটা গিফট করছেন, সোনা, রূপা, গাড়ি, সেটা আপনি এখানে পরিবারের খরচে দেখাইতে পারতেছেন না, সেইটা আপনি এখানে দিতে পারেন। এটার এখানে আর কোনো লিমিট আছে? না, খরচের লিমিট তো নাই। আয়ের উপরে ব্যয় উঠে গেলে তখনই তো আপনি কট খাবেন, বুঝছেন? আচ্ছা। এইখানে একটা লিমিট আছে। সেই লিমিট হচ্ছে কি, যেটা এবছর শেষ আর হবে না। এখানে দেখেন, রিসিভড অফ গিফট অ্যান্ড হ্যাঁ, আদার্স। হ্যাঁ, এইটা আমি এটা। একটু ব্যাখ্যা করে দিই, এটা খুবই হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়েই সবচেয়ে বেশি জটিলতা হবে আপনাদের। সেটা হচ্ছে, আপনি ট্যাক্সেবল ইনকাম করছেন, ট্যাক্স ফ্রি ইনকাম করছেন, এইটা আবার কিসের ইনকাম? এইটা মনে করেন আপনার বাবা, আপনি একটা ব্যবসা শুরু করবেন, আপনার কাছে ক্যাপিটাল নাই, আপনার বাবা আপনাকে 5 লাখ টাকা দিয়েছে, মানে আপনার বাবা একজন বৃদ্ধ মানুষ, উনার এরকম এত কিছু ফাইল ফাইল নাই, ট্যাক্স ফাইল টাইল নাই, 5 লাখ টাকা ছিল আপনারা দিয়ে দিছে ক্যাশ। আপনি এখানে লিখতে পারবেন যে ক্যাশ গিফট ফ্রম প্যারেন্টস, ফাদার, এটা গত বছর পর্যন্ত ছিল, এবছর থেকে আর এই সুবিধা নিতে পারবেন না। 5 লাখ পর্যন্ত ক্যাশ ছিল, বড় বোনের কাছ থেকে 5 লাখ টাকা ক্যাশ নিয়েছি, দুলাভাইয়ের কাছ থেকে 5 লাখ টাকা ক্যাশ নিয়েছি, এইটা গত বছর পর্যন্ত ছিল, এই বছর আর সময় নাই, সুযোগ নাই। এখন কি হবে? অবশ্যই নিতে পারবেন। আপনার ফাইলে যেরকম 5 লাখ টাকা আপনি নিয়েছেন, আপনার দুলাভার ফাইলেও বা বাবার ফাইলেও এই যেরকম এই যে গিফট বা এক্সপেন্স আছে না, মাইনাস করতে হবে। হ্যাঁ, দুই ফাইলে না থাকলে আপনাকে ওইটার উপরে ট্যাক্স দিতে হবে, অবৈধ আচ্ছা, সম্পদ। মানে যে কোনো একজনকে ট্যাক্স দিতে হবে জিনিসটা। কট, এবং এটা হিউজ অ্যামাউন্ট, এটা নর্মাল কোন অ্যামাউন্ট না। আচ্ছা। এখন আপনি ব্যবসা করবেন, আপনার বন্ধুর কাছ থেকে লোন নিছেন, নেওয়া কোনো দোষের বিষয় না, আপনাকে ব্যাংকিং চ্যানেলে নিতে হবে, আপনাকে এগ্রিমেন্ট করতে হবে। ওই বন্ধু ট্যাক্স ফাইলে উঠাইছে কিনা এটা বন্ধুর দোষ, আপনার দোষ না। আপনার কাছে এগ্রিমেন্ট আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে, আপনি ওখানে লিখতেই পারেন, যার বন্ধু আমার গিফট করছে বা আমার এই সাময়িক দিচ্ছে, হ্যাঁ, লিখতে পারেন। হুম। আপনার কাছে ডকুমেন্টস আছে, আপনার দোষ না, দোষ ওর, যে ও না হুম। উঠাই থাকে। ও তো টাকাটা দিয়ে তো মারাটা খাবে। হ্যাঁ, সে ওর দোষ, আহা, আপনার দরকার নাই তো ভাই। তো উনি যদি না উকিলের কাছে যায়, তখন বলবে না 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 না, এই টাকা আপনি দেখাইতে পারবেন না, আপনার বন্ধুরা আপনি দিচ্ছেন বা কি করছেন, আপনি তো সর্বনাশ করে ফেলছেন, আপনি ব্যাংকিং চ্যানেলে দেন নাই। যদি ব্যাংকিং চ্যানেলে দেয়, তাহলে অবশ্যই দেখাতে পারবে, একটা এগ্রিমেন্ট করে নেবে 1 পেজের, ঠিক আছে? সেইটা আবার যদি ব্যবসায়িক ক্ষেত্রে হয়, তাহলে 3 বছর মধ্যে শোধ করতে হবে।
সারা জীবন লোন টাকায় চলে যাবে, এটা হবে না। আর ব্যক্তিগতটা আপনাকে হিসেব করতে হবে যে এই বছর আপনি 6-7 লাখ টাকা ইনকাম করছেন, মানে সব শেষে আপনার টিকছে, আপনি তো 20 লাখ টাকা শোধ দিতে পারেন না। কোত্থেকে পাইলেন 20 লাখ টাকা শোধ দেওয়ার? আপনি 20 লাখ টাকা ধার করতে পারেন। ধরেন এখানে 19,38,000 টাকা আপনার সম্পদ, আপনি 18 লাখ টাকা দিতে পারেন, 19 লাখ টাকা দিতে পারেন, আপনি 20 লাখ টাকা ধার শোধ করতে পারেন না। টাকা কোত্থেকে পাইছেন? অর্থাৎ ধার নেওয়া যায়, শোধটা প্ল্যান করে করে দিতে হবে। আয় ব্যয় হিসাব করে যতটুকু থাকে তারই উপরে আস্তে আস্তে শোধ করতে হবে। বুঝাইতে পারছি? আপনি 1 কোটি টাকা লোন নিয়ে নিছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পরের মাসেই বা 2 মাস পরেই 1 কোটি টাকা শোধ করতে পারবেন না, যদি আয় ব্যয় আপনার কম থাকে। আপনার মন সম্পদ জি। যদি কম থাকে তাহলে আপনি শোধ করতে পারবেন না। বি কেয়ারফুল, অনেকেই লোন নিয়ে ফেলে বা দেখায় লোন নিছি, ব্যাংক ট্রান্সফার করে দেখায়, কিন্তু ওই ফাইলটা 3 বছর, 4 বছর, 5 বছর পরে যে লোনটা শোধ হয়। এই জন্য যতটুকু সম্ভব না নেওয়াটাই উত্তম। গত বছর পর্যন্ত ছিল, আমি এই কারণে আমার একটা ফাইল রিটার্ন আসছে, ক্লাস চলছে এখনো। যে বাবার কাছ থেকে নিচ্ছে, বাবার কাছে লিখিত নিয়ে আসেন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? জি জি। আয় ব্যয়ের হিসাবটা গেল। এখন অ্যাকাউন্টিং এর ফরম্যাটে দোতরফা দাখিলা, সম্পদ, বললাম এত টাকা আছে, কোথায় আছে দেখাইতে তো হবে। আমি যে বলতেছি আমার কাছে গত বছর 11 লক্ষ টাকা ছিল, 1,88,000 ছিল, আর এখন এই যে আরো 6 লাখ সামথিং আছে, টোটাল মিলে 19 লাখ হয়েছে। কোথায় আছে এটা তো আমাকে দেখাইতে হবে, প্রমাণ দিতে হবে, ওটা প্রমাণ। প্রমাণ আসেন। প্রমাণ হচ্ছে আমি যে ইনভেস্টমেন্ট করছি মিউচুয়াল, ওই যে 14,951, আমি যে সঞ্চয়পত্র কিনছি ওখানে 1 লাখ টাকা আছে, আমি যে জীবন বীমা করছি ওখানে টাকা আছে। টোটাল আমার এই যে অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। এরপরে আগে ছিল ভ্যালু আননোন, অর্থাৎ আপনার বিবাহের সময় কিছু আপনি গিফট পাইছেন, সোনা পাইছেন, আগে আমরা লিখতাম ভ্যালু আননোন। এখন নতুন নিয়মে 2023-এর নিয়মে বলতেছে ভ্যালু আননোন বলে কোনো শব্দ নাই। এখানে সবচেয়ে প্রকৃত নিয়ম যেটা, সবচেয়ে ভালো যেটা, যে যদি কেউ সোনার গহনা দেয়, যদি পরিচিতের মধ্যে হয়, তার কাছ থেকে মেমোটা নেওয়া, কারণ ওটা একটা প্রমাণ। আর আপনি যদি কিছু বানান তাহলে তো অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে, ওই মেমোর রেট এখানে লিখতে হবে। এরপরে আপনার বিগত বছরে কিছু ফার্নিচার ছিল 2 লাখ টাকার, বাকি যে টাকাটা ওইটা আপনার ব্যাংক আর ক্যাশ হাতে আছে। এইখানে একটা জমিতেও টুইস্ট। থাকতে পারে। হ্যাঁ, জমিতেও থাকতে পারে। না, জমি থাকলে ল্যান্ডের জায়গা উপরে আছে, এই যে ল্যান্ডের জায়গা, নন এগ্রিকালচার প্রপার্টি, ল্যান্ড, বিল্ডিং চাইলে হবে না। আপনি যখন আবার ল্যান্ড কিনবেন, সেই ল্যান্ডের কেনার টাকাটা আপনার কাছে আছে কিনা গত বছরের ফাইল দেখে তারপরে এখানে কাজ হবে, ইনভেস্টমেন্ট করতেই পারেন। তখন আপনার ব্যাংকের পরিমাণ কমে যাবে, এইখানে টাকা ঢুকে যাবে, সমস্যা নেই। তার জন্য দলিলের ডিটেল লাগবে, ঠিক আছে? এগ্রিকালচার প্রপার্টি এখানে আছে। যদি আপনার গাড়ি থাকে তাহলে এই যে মোটর কার, মোটর কার, এটা একটা অ্যাসেট, এখানে লিখবেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ। তো সবকিছু মিলায়ে দেখেন লিখছি ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক, অর্থাৎ এই জায়গায় আমরা একটা টুইস্ট খেলে দিছি।
যে একবারে বলে দিছি এত টাকা দিয়ে এটা মিলাই দিছি, আপনার কাছে ক্যাশ 5 লাখ 10 লাখ 10 কোটিও থাকতে পারে। এখন ছিল, একটু পর আমার কাছে নাই, হারাই গেছে, পড়ে গেছে, অনেক কথাই বলতে পারবে। আর যদি এখানে ব্যাংকে আলাদা করে লেখেন, তাহলে একদম ব্যাংকের যে স্টেটমেন্ট ধরে ধরে লিখতে হবে, ক্লোজিং ব্যালেন্স কত আছে। অনলাইনে আমরা যেগুলো করি ওইগুলো একদম ক্লোজিং ব্যালেন্স ধরে ধরে লিখতে হয়। এইটা করার পরে দেখেন এইখানেও এই 19,38,432 আসছে। অর্থাৎ আমি আয় করছি, ব্যয় করছি, আমার কাছে পকেট আছে এত টাকা বা সম্পদ। সেই সম্পদ কোথায় কোথায় আছে তার ব্যাখ্যা এখানে সঞ্চয়পত্রে আছে, ইন্স্যুরেন্সে আছে, মিউচুয়াল ফান্ডে আছে, জমি গহনার মধ্যে আছে, ফার্নিচারের মধ্যে আছে, আর ব্যাংক অ্যান্ড সরি। ক্যাশে আছে। এইটা আমার এই নেট মিলে গেল। এইটা না মিললে আপনার ফাইল কমপ্লিট হবে না। আর এটা লাস্ট পেজ, এখানে কিছুই নাই, এখানে হচ্ছে কিছু রুলস এন্ড রেগুলেশন, ওটা ওদের বিষয়। আর এই যে ক্যালকুলেশন শিট, এইগুলা এপিট ওপিট করে প্রিন্ট দিতে হয়, সিঙ্গেল পেজ না। এটা কিন্তু মাথায় রেখেন, যারা নতুন ট্যাক্সে কাজ করবেন অনেকে ঘাবড়ায় যায় যে আমি সিঙ্গেল পেজ করবো না, এপিট ওপিট করে প্রিন্ট হবে, এপিট ওপিট প্রিন্ট হবে একদম। অনেকে এই করে কি, এই যে এইটা পিছনে দেয় না, ওরা অ্যাকনোলেজমেন্ট করে সিল মারে, এটা মানে সিল মারে, সিল মেরে তারিখ দিয়ে ভলিউম বুকের নাম্বার দিয়ে ছেড়ে দেয়, এক টানতে ছিঁড়ে ফেলে দেয়। এই ট্যাক্স ফাইলও কি করে সাজায়ে গুছাই স্টাপেল করতে হয়, তারও কিন্তু একটা শিখার বিষয় আছে। তো যদি এবছর অনলাইন করে দেয় তাহলে তো আর শিখাই লাভ নাই। তারপর আমি চেষ্টা করব একটাতে শিখাই দেখাই দিতে। এইটা হচ্ছে প্রিন্ট বের হবে, সব প্রিন্টের শেষে এই যে এই ক্যালকুলেশন শিট যাওয়ার পরে শিডিউলি চলে আসবেন, আসে এরপরে যাবে স্যালারি শিট, তারপরে যাবে ব্যাংক স্টেটমেন্ট। মানে এইখানে যা যা লিখছেন স্টেপ বাই স্টেপ সাজায় স্টাপেল করে 3টা জায়গায় সিগনেচার নিতে হয়। যার ট্যাক্স ফাইল একটা জায়গা, আর একটা হচ্ছে এই এক্সপেন্সের জায়গা, যে এক্সপেন্সটা সঠিক কিনা, আর অ্যাসেটের জায়গা শেষে যে আপনার সম্পদ ঠিক আছে কিনা, অর্থাৎ আয় ঠিক আছে কিনা, খরচ ঠিক আছে কিনা, সম্পদ ঠিক আছে কিনা। 3টি জায়গায় সিগনেচার নিতে হয়। তারিখ না নিলেও চলে, আমরা তারিখ দিই না, কারণ ট্যাক্স ফাইল কবে কোন দিন কোনটা জমা পড়বে। তো এইটা হচ্ছে মোটামুটি মোটামুটি আজকে আমাদের স্যালারি নিয়ে বিস্তারিত আলোচনা। এখন